স্টকটার মধ্যে একটা হিডেন রিস্ক রয়েছে যেটা 90% লোকই জানে না। স্টকটা গত এক বছরে 48% পড়ে গেছে, অথচ তা সত্ত্বেও বিগত 5 বছরে 600%-এর বেশি রিটার্ন দিয়েছে। দ্যাট মিনস এ মাল্টি ব্যাগার স্টক। অথচ সেই স্টকটার যে হিডেন রিস্ক রয়েছে সেটাকে নিয়ে আজকে কথা বলবো। অনেকেই মাল্টি ব্যাগার স্টক দেখে একটা ওভার ভ্যালুড সিচুয়েশনে ইনভেস্ট করেছিল, এন্ট্রি নিয়েছিল, যার কারণে তারা কেউ 20, 30, 40, 50% কারেক্টেড ভ্যালুতে আটকে গেছে, অর্থাৎ তাদের ইনভেস্টেড অ্যামাউন্ট অর্ধেকের বেশি ডাউন হয়ে গেছে। একটা এমন পরিস্থিতি, না বেরোতে পারছে, না লস বুক করতে পারছে, না কি করবে বুঝতে পারছে না। অথচ কোম্পানিটা ফটোভোল্টিক সেলের ওপর কাজ করে, সোলার প্যানেলের উপর কাজ করে, যা চলছে ভবিষ্যৎ আসছে রিনিউয়েবল এনার্জি, তার মধ্যে ইনভেস্টেড কোম্পানিটা। সেই কোম্পানিটার কি নাম, কোম্পানিটা কিভাবে কাজ করছে, টোটাল বিজনেস কি, কোনটা হিডেন একটা রিস্ক রয়েছে যেটাকে নিয়ে কথা বলবো, স্টকটার রেজাল্ট কি রয়েছে এবং কি মনে হচ্ছে ভবিষ্যতে, আমার নিজস্ব মতামত সমস্ত কিছু বলার আগে এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা, কোনো কেনা বা বিক্রি করার উদ্দেশ্যে নয়। কেনা বা বিক্রি করার কখনো ইচ্ছা থাকলে অবশ্যই ভালো মতো নিজে যাচাই করে দেখে তবেই নেবে। এডুকেশনাল আমার যে ভিডিওগুলো আছে বিশেষ করে এই চ্যানেলের মধ্যে, সেখানে আপনারা বারংবার যেটা বলি একটু নিজে স্টাডি করে তবেই সেখানেই নেবেন। তো সেই স্টাডি করার সমস্ত উপযোগী সরঞ্জাম আমার মেম্বারশিপে দেখতে পারেন, সেখানে সবকিছু আমি বলে রেখেছি। এবার আসবো কি ইম্পর্টেন্ট পয়েন্টটার দিকে। প্রথম কথা, স্টকটার নাম কি যেটার জন্য সবাই উৎসাহী। স্টকটার নাম হচ্ছে জোডিয়াক এনার্জি। জোডিয়াক এনার্জি স্টকটা কিন্তু দুরন্ত স্টক ছিল, এবং স্টকটার যে কাজকর্ম, বিজনেস যদি এক্স্যাক্ট ফান্ডামেন্টাল বলা যায়, সেটা হচ্ছে সোলার রিনিউয়েবল এনার্জির উপরে কিন্তু কোম্পানিটা কাজ করে। ভোল্টিক সিস্টেম তৈরি করা, সেখানে বিভিন্ন রকম গ্রিড কানেকশন, সোলার পিভি যেটা, তার উপরে সোলার পাম্পিং সলিউশন, বিল্ডিং ইন্টিগ্রেশন পিপি সিস্টেম তৈরি করা, কনসেন্ট্রেটেড সোলার থার্মাল যে সিএসপি সিস্টেম রয়েছে তার উপরে তৈরি রয়েছে। এছাড়াও বিভিন্ন কাজ করছে, বিল্ডিং ইন্টিগ্রেশন ফটোভোল্টিক যে সিস্টেম সেগুলো তৈরি করা, বড় বড় বিল্ডিংয়ের উপরে ছাদে এবং সোলার যে প্যানেল তৈরি করা, ইমার্জিং বিভিন্ন টেকনোলজির সঙ্গে যুক্ত রয়েছে। বড় বড় ক্লায়েন্ট রয়েছে জোডিয়াক এনার্জির, যেরকম আমরা দেখেছি আমুল, আমরা দেখেছি ব্যাংক অফ বরোদা কিংবা বিএসএনএল, এছাড়া রয়েছে জিএসসি ব্যাংক, ইসরো রয়েছে, লার্সেন অ্যান্ড টুব্রো রয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, টরেন্ট পাওয়ার রয়েছে, টয়োটা রয়েছে, ভোদাফোন রয়েছে, আর কত বলবো, প্রচুর বড় বড় ক্লায়েন্ট রয়েছে। এটা একটা কিন্তু বিরাট বড় জায়গা। এছাড়া এই কোম্পানি প্রচুরভাবে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন করেছে একাধিক কোম্পানির সঙ্গে। গুডস সেলসের উপর 99% রেভিনিউ আসছে, 1% আসছে সেলস সার্ভিসেস। সো এই হলো টোটাল কোম্পানির বিজনেস। এইবারে যদি বলি কোম্পানির ক্ষেত্রে ফান্ডামেন্টাল কোম্পানিটা কিরকম রয়েছে, ভেরি ভেরি ন্যানো ক্যাপ কোম্পানি, 400 কোটি কোম্পানির মার্কেট ক্যাপ, এবং এক্সপেক্ট করেছিল অনেকেই যে কোম্পানিতে একটা ভালো বিশাল রিটার্ন করবে এবং এই কোম্পানিটা বাকি বড় বড় কোম্পানিগুলোর মতোই একদিন হয়ে যাবে এবং বিরাট কিছু, কিন্তু আলটিমেটলি যে জায়গাতে পৌঁছতে পারিনি সেইটু ব্যাপারটাও পরে বলছি। তার আগে যেটা বলা দরকার সেটা হচ্ছে এই মুহূর্তে স্টকটার ভ্যালুয়েশন কি বলছে। স্টকটা এখন রয়েছে 21 ভ্যালুতে, যেখানে ইন্ডাস্ট্রিজ বলছে 17, অর্থাৎ 21-এ থাকা পি রয়েছে, ইন্ডাস্ট্রি 17, তার মানে আরও একটুখানি ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বোঝা গেল এটা হচ্ছে ভ্যালুয়েশনের পয়েন্ট অফ ভিউ থেকে। এবার যদি বলি রিটার্ন ইকুইটি কেমন, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কেমন। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যেরকম রয়েছে 20, বা রিটার্ন অন ইকুইটি রয়েছে 27, দুর্দান্ত রয়েছে। প্রোমোটার কিন্তু ভালো রয়েছে, 69.9% প্রোমোটার হোল্ড করছে। যদি যাই ক্যাশ ফ্লোর দিকে, ক্যাশ ফ্লো আমরা দেখতে পাচ্ছি যে ক্যাশ ফ্লোর ক্ষেত্রে কিছুটা নেগেটিভিটি রয়েছে। ক্যাশ ফ্লোর নেগেটিভিটিগুলোর মধ্যে রয়েছে, যেমন অপারেটিং অ্যাক্টিভিটি যদি দেখি সেখানে দেখতে পারবো আমরা 49 crores নেগেটিভ মাইনাস হয়ে গেছে, এবং সেখানে একটা ব্যাপার ছিল রিসিভেবলস দেখতে পাচ্ছি আমরা। এছাড়া একটা ব্যাপার দেখবো, সেটা হচ্ছে ইনভেন্টরিতে 37 কোটি টাকার জিনিস পড়ে রয়েছে। এবার আমরা দেখবো ইনভেস্টিং অ্যাক্টিভিটি প্রচুর মাইনাস, প্রায় 105 কোটি। এর মধ্যে ফিক্সড অ্যাসেটস 98 কোটি টাকার কিনেছে এনারা। এছাড়া আদার ইনভেস্টিং অ্যাক্টিভিটির ক্ষেত্রে নেগেটিভ, শুধুমাত্র ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি আমরা পজিটিভ। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সবচেয়ে বড়, সেটা হচ্ছে ঋণ, প্রসিডিং ফ্রম বরোয়িংস থেকে প্রচুর পরিমাণে এরা 134 কোটি এরা পেয়েছে, ধার করেছে এটা, এবং সে কারণের জন্য কিন্তু এদের একটা বড় টাকা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি দেখছি। এটাই একটা বড় জায়গা যেখানে নেট ক্যাশ ফ্লো জাস্ট 0, অথচ ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি আমরা বিরাট বড় পরিমাণে। এই বিরাট বড় হবার পিছনে কারণ হচ্ছে বড় পরিমাণে ধার করেছে এরা। এই ধারটাই
90% লোক লক্ষ্য করেনি ক্যাশ ফ্লোর মধ্যে পড়ে রয়েছে। প্রসিডিংস ফ্রম বরোয়িং বলে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির মধ্যে দেখে নেবেন। এইটা কিন্তু একটা বড় কাটা, এবং যারা বড় বড় ইনভেস্টর তারা এক্সিট করে গেছে শুধু এই পয়েন্টটার দিকে লক্ষ্য করে। কিন্তু এখানেই শুধু শেষ নয়, আরেকটা বলবো একটা হিডেন পয়েন্ট, সেই পয়েন্টটা কি, সেটা হচ্ছে প্লেজিং করছে। খুব স্লোলি কোম্পানিটা প্লেজ করতে চলেছে তার স্টেকগুলো, অর্থাৎ প্রোমোটার তো 60% অ্যাবভ নিয়ে বসে আছে, কিন্তু তার থেকে তার একটা অংশ মোটামুটি আমি যদি দেখি, তার একটা অংশ বলতে গেলে আমাদের 16.9% প্লেস করে দিয়েছে। এটা কিন্তু খুব স্লোলি আস্তে আস্তে বাড়ছে। ডেট টু ইকুইটি রেশিও কিন্তু 1-এর বেশি 1.69 হয়ে গেছে। এটা একটা নেগেটিভ সিগন্যাল তৈরি করছে। তাহলে এই যে প্লেজিংটা করেছে, এটা কিন্তু সব থেকে বড় ব্যাপার। যে জিনিসের দিকে নজর পড়েনি, ক্যাশ ফ্লোর মধ্যে আমরা দেখতে পেয়েছি প্রচুর প্রসিডিংস ফ্রম বরোয়িং রয়েছে, সেগুলো কিন্তু 148 কোটি, যেটা কিন্তু ক্যাশ ফ্লোকে জিরো করেছে, ক্যাশ ফ্লোকে নেগেটিভ হতে দেয়নি, নাহলে ক্যাশ ফ্লো আজকে প্রচুর নেগেটিভ হতো। এটা যারা বড় বড় ইনভেস্টর তারা ধরতে পেরেছে। সে কারণের জন্য কোম্পানিটা কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে সেল করতে শুরু করে দিচ্ছে বড় বড় ইনভেস্টর, তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে গেছে। দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। কিন্তু এবার আসছি ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে, তাহলে আমরা কি এক্সিট করে যাবো এই মুহূর্তে? এখন এখানে একটা বড় প্রশ্ন চিহ্ন থাকছে। আমি যদিও কেনা বেচার কোনো কথা বলছি না, আমি শুধু এই কথাটাই শুধু আপনাদের বলতে পারি, সেটা হচ্ছে এই মুহূর্তে কোম্পানির মাথার ওপর একটা বড় খাড়া ঝুলছে, সেটা হচ্ছে ঋণের পরিমাণ। ঋণের পরিমাণটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। প্রসিডিংস কিন্তু আস্তে আস্তে বাড়াচ্ছে, যেরমভাবে 16% তাদের স্টেক দেখা যাচ্ছে, 69% ওরা রেখে দিয়েছে। ছিল 72% প্রমোটারের কাছে, তারা অল্প অল্প করে সেল করতে করতে এখন 69% নিয়ে এসছে, 69.8 শুধু তাই নয়, 16% তার মধ্যে ওরা প্লেজ করে দিয়েছে, মানে বন্ধক রেখেছে। এই বন্ধকটা কিন্তু সাংঘাতিক জিনিস। মানে বন্ধক হচ্ছে এমনই ব্যাপার, যখনই কোনো কিছু আপনার অ্যাসেট রয়েছে, আপনার কাছে কোনো একটা পেন রয়েছে, আপনার কাছে কোনো ঘড়ি রয়েছে, আপনার কাছে কোনো বড় ইনস্ট্রুমেন্ট রয়েছে, কোনো ল্যাপটপ রয়েছে, আপনি সেটাকে বন্ধক রেখে কিছু টাকা নিলেন, এটা কিন্তু নেগেটিভ ব্যাপার। বন্ধক আপনি যখন নিলেন, এর সুদ দিতে হচ্ছে আপনাকে। এর সঙ্গে সঙ্গে যদি ছাড়াতে না পারেন, তাহলে রিস্ক কিন্তু বাড়ছে। যদি এ বাড়ার পরিমাণ বহুগুণ হয়, আলটিমেটলি কোম্পানি উঠে যেতে পারে, এমনও হতে পারে। সুতরাং এই ধরনের কোম্পানিতে, যেগুলো ন্যানো ক্যাপ কোম্পানি, সেগুলো যখন এই পরিমাণে ধার শুরু করে দেয়, তখন কিন্তু আপনাকে অত্যন্ত সতর্ক হতে হবে, এবং এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এমনও হতে পারে যেখানে কিন্তু কোম্পানিটা উঠেও যেতে পারে। যা উঠে যাওয়ার, তাহলে এখন বাই সেল এরকম যদি না করি, তাহলে কি করা উচিত? প্রথম ঘটনা হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যেতে হবে, সেখানে গিয়ে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিকে ভালো করে নজর রাখুন। তার মধ্যে বরোয়িং প্রসিডিংস যেটা, সেটা নেক্সট কোয়ার্টারে কমছে কিনা সেটা লক্ষ্য রাখুন। এর পরিমাণ কমানোর চেষ্টা হচ্ছে, লক্ষ্য রাখুন। এদের যে রেজাল্ট যদি দেখি, রেজাল্টটা কেমন হয়েছে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং যদি আমরা লক্ষ্য করি, যেরকম আমরা দেখেছি গত সেপ্টেম্বরে ছিল 52 কোটি এদের সেলস গ্রোথ, যেটা হচ্ছে 96 কোটি। এটা কিন্তু একটা পজিটিভ ব্যাপার দেখাচ্ছে। আমি যদি ডাইরেক্ট নেট প্রফিটে যাই, 2 কোটি টাকা 2.49 crore এরা কিন্তু গত বছরে এদের প্রফিট ছিল, এবছরে 2.68 crore হয়েছে, অর্থাৎ বিরাট বড় মাপের কোনো চেঞ্জেস হয়নি। ব্যালেন্স শিটে যদি যাই, ব্যালেন্স শিটে গিয়ে দেখা যাবে যে টোটাল লাইবিলিটির পরিমাণ বছরে বছরই বহু গুণ বাড়ছে। প্রেজেন্টলি আদার লাইবিলিটির মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা গতবারে 31 কোটি ছিল, এবারে সেটা 51 কোটি হয়ে গেছে। ফলে এইগুলো কিন্তু আলটিমেটলি একটা নেগেটিভিটি। গত কোয়ার্টারে 7 কোটি টাকা আদার লাইবিলিটি আইটেম ছিল, সেটা এবারে 41 কোটি হয়ে গেছে। এইগুলো আলটিমেটলি ইম্প্যাক্ট পড়ছে কোম্পানিটার টোটাল গ্রোথে। এবং কোম্পানি যেহেতু স্মল ক্যাপ কোম্পানি, এই ধরনের কোম্পানিতে প্রচণ্ড রিস্ক থাকার সম্ভাবনাটা প্রচুর বেশি। মাল্টিব্যাগার কোম্পানি মানে তাতে ঝাঁপিয়ে পড়লাম, অল্প আমাকে ন্যানো ক্যাপ কোম্পানি, সেটা গিয়ে পরে টাইটান হয়ে যাবে, এই ধরনের চিন্তাভাবনাটা সবসময় রাখা উচিত না। সবসময় রাখা উচিত মোটামুটি একটা 2000-5000 কোটি মার্কেট ক্যাপের কোনো একটা কোম্পানি, তার ঋণের পরিমাণ কম কিনা, ফান্ডামেন্টাল কেমন স্ট্রং রয়েছে কিনা, হিডেন কোনো রকম রিস্ক আছে কিনা, ক্যাশ ফ্লোটা ভালো করে দেখা দরকার। বলা বাহুল্য, এর মধ্যে ক্যাশ ফ্লো নিয়ে কিন্তু আমি বেশ কিছু ভিডিও বানিয়েছি, যেগুলো একটু দেখলে নিজেদের সচেতনতা বাড়বে। কিছু এই চ্যানেলেই সমস্ত রয়েছে, একবার দেখে নেবেন। বাই দ্য ওয়ে, মাঝখানে একটা কথা বলার শেষ দিকে, সেটা হচ্ছে বাংলায় আরেকটা বই আপনারা দেখতে পারেন, একটু দাম বেশি, এটার নাম হচ্ছে বিনিয়োগের বর্ণমালা। এই বইটাও কিন্তু বাংলায় বেশ সুন্দর বই, 650 টাকা আমার দাম পড়ছে, বিপ্লব মণ্ডলের লেখা। এই বইটাও কিন্তু আমি পড়েছি, এবং এই বইটা নিয়ে পরবর্তীকালে যদি আপনারা উৎসাহ থাকে, এর একটা ডাইজেস্ট আমি তৈরি করে আপনাদের দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত শেষ করলাম, আবার নেক্সটে দেখা হবে।